নমস্কার। আপনাদের অনুমতি চেয়ে আমি বসেই বলছি। আমি সত্যি সম্মানিত যে আজকে এই দর্শক বা শ্রোতাদের সামনে এই আলোচনা করার অবকাশ পেয়ে এরম একটি বক্তৃতা মালা যেখানে অনেক মানুষ বক্তৃতা করেছেন এবং তাদের মধ্যে একজন অত্যন্ত সম্মানীয় সুপ্রিয়াদি রয়েছেন সামনে। এবং আজকে আমার যে বিষয়, যে আলোচনা, আমাকে সঞ্চালী জিজ্ঞেস করেছিল কী নিয়ে বলতে চাও, তখন ওরা শেক্সপিয়ার নিয়েই শুনতে চাইছিলেন। ঠিক আছে, আমার মতো করে আমি একদমই একাডেমিক্সের মানুষ নই, পুরোটাই একদম হাতে কলমে থিয়েটারের মানুষ এবং চলচ্চিত্রের মানুষ। ফলে যেটুকু করেছি, যেটুকু বলবো আগে, সেটা আমার নিজের মতো করে শেক্সপিয়ারকে দেখা, চেনা, আমার কাজ যেগুলো করেছি শেক্সপিয়ারকে নিয়ে, এই মহান নাট্যকারকে নিয়ে, তাঁর একটা মোটামুটি একটা বয়ান তৈরি করার চেষ্টা করব আমার মতো করে। সাধারণত আমি লিখে আনি না, কিন্তু আজকে একটু আতঙ্কিত হয়ে লিখে এনেছি। মানে লিখে এনেছি মানে ওরম পেপার নয়, জাস্ট কতগুলো সূত্র যেখানে আমি ক্রমাগত শেক্সপিয়ারকে চিনেছি, বুঝেছি, দেখেছি, নানা মানুষের কাজ ভারতে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা দিয়েই আমি অভিজ্ঞতার মোড়কেই, অনুষঙ্গেই আমার আলোচনাটা আজ করব। আমার সঙ্গে শেক্সপিয়ারের যোগাযোগ তো শৈশব কৈশোর থেকেই, কারণ আমি একটা নাট্য পরিবারে জন্মগ্রহণ করেছি এবং একটা নাট্য পরিবারে শেক্সপিয়ারের বই থাকবে না সেটা হতে পারে না। ফলে শেক্সপিয়ার, ব্রেক্সট এগুলো কৈশোর থেকে, শৈশব থেকেই ছিল এবং যত সম্ভব চেষ্টা করেছি তখন এটার একটা নির্যাস বোঝার শেক্সপিয়ারের নাটকের, সে বাবার সূত্রে হোক, অন্যান্য যাদের সঙ্গে আমার সহচর্য পেয়েছি, যেসব মানুষদের, গুণী মানুষদের, তাদের সূত্রেই হোক। কিন্তু প্রথম হাতে কলমে কাজ করার, যেটা আমি বারবার বলছি, সুযোগ হয়েছিল 1988 সালে। তখন আমি যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে পড়ছি, তখনও সেকেন্ড ইয়ার বোধহয় আমার। তখন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি একটি প্রযোজনা করবেন ঠিক করলেন, সেটা দ্য মিডসামার নাইটস ড্রিমের একটি তর্জমা, উৎপল দত্তের করা, চৈতালি রাতের স্বপ্ন, এবং উৎপল দত্ত সেটি নিজে নির্দেশনা করবেন এবং আমি সেই প্রযোজনায় সহকারী হওয়ার সুযোগ পেয়েছিলাম উৎপল দত্তের। এবং উৎপল দত্তের সহকারী হিসেবে আমি একা নয়, উৎপল দত্তের কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত এবং আমি দুজনেই যৌথ সহকারী পরিচালক ছিলাম। এবং একদম গোড়া থেকে উৎপলবাবু কীভাবে নাটকটি তৈরি করছেন সেটা দেখার সমস্ত, যাকে বলে, রান্নাঘরের খবর পেয়েছিলাম এবং নানা রকমের মজার ঘটনা ঘটেছিল সেই প্রযোজনা করতে করতে। সেগুলো একটু বলবো, অ্যানেকডোটাল। মানে দেখুন, শেক্সপিয়ারকে নিয়ে তাত্ত্বিক আলোচনা করার মানুষ আমি ঠিক নই। আমি যেটুকু শেক্সপিয়ারকে কাছ থেকে দেখেছি, যেটা দেখতে দেখতে চিনেছি, সেটুকুই আমি অনেকটা বলবো। যেমন চৈতালি রাতের স্বপ্নের যখন প্রস্তুতি হচ্ছে, তখন উৎপলবাবু আমাদের বসিয়ে উনি একটা বই আমাকে উপহার দিয়েছিলেন, কমরেড লালকে, উৎপল দত্ত। কমরেড লালকে উনি সবাইকেই কমরেডই বলতেন, কমরেড লালকে উৎপল দত্ত। তা সেই বইটারই একটা খাতা করা হয়েছিল। সে খাতায় একদিকে প্রিন্টেড এগুলো পেস্ট করার, অন্যদিকে ওনার নোটসগুলো আমাদের নিতে হতো। উনি নানা রকমের একটা স্টেজ নিতেন, একটা মডেল স্টেজ ছিল ওনার সিনোগ্রাফিক ডিজাইনের, তার মধ্যে দাবার ঘুঁটি বসানো থাকতো। তা উনি ওই ছবিগুলো, দাবার ঘুঁটিগুলো সরাতেন, বলে এটা লেখো, এই কম্পোজিশনটা হবে। তা আমরা এই বক্স করে করে আমি ছবি আঁকতাম। হ্যাঁ, পরবর্তীকালে এই পদ্ধতিটা যদিও আমার কাছে খুব একটা বৈজ্ঞানিক পদ্ধতি মনে হয়নি, কিন্তু উৎপলবাবু এইভাবেই তখন করেছিলেন। এবং পরবর্তীকালে যখন শেক্সপিয়ারকে আরও গভীরে জেনেছি, আরও অনেক বড় বড় পরিচালকের কাজ দেখেছি, বা শেক্সপিয়ার সম্পর্কে আধুনিক মনন, যেভাবে শেক্সপিয়ারকে ব্যাখ্যা করা হয়েছে আধুনিক সময়, তখন
তখন 1988 সালে সেই প্রযোজনাটা এখনই মনে হয় একটু প্রাগৈতিহাসিকই মনে হয়েছিল পরের দিকে। কিন্তু সেই সময় একদম কৈশোরের ওই উৎপলবাবুর সঙ্গে কাছাকাছি কাজ করার সুযোগ, এবং উনি যেভাবে সংলাপ বলাতেন অভিনেতাদের অভিনেত্রীদের, সেটা শেখার মতো। যে ওনার নিজেরই অনুবাদ, কিন্তু উনি যেভাবে সংলাপগুলো বলাতেন, যেভাবে আর্টিকুলেট করাতেন অভিনেতা অভিনেত্রীদের, সেইটা কিন্তু একটা যে ছন্দ, যে বিন্যাস, এবং যেমন পাকের মতো চরিত্র উনি যেভাবে তৈরি করেছিলেন, রমাপ্রসাদ বণিক পাক করেছিলেন সেই সময়, সেটা দেখার মতো। এবং তখন আমার মনে আছে ধরণী ঘোষ তখনও বেঁচে আছেন, ধরণীবাবু স্টেটসম্যানের রিভিউ করবেন। আমার মনে আছে একটা ফোন এলো বাড়িতে, তা আমি ধরেছি যে আপনি সুমন মুখোপাধ্যায়? হ্যাঁ। বললো আচ্ছা, আপনি সহকারী পরিচালক? বললাম হ্যাঁ, তাই তো জানি। আচ্ছা, মিডসামারের বাংলা তর্জমা কি চৈতালি? তখন আমি বললাম এই ব্যাপারে না আমি খুব একটা আপনাকে সাহায্য করতে পারবো না। আমি উৎপল তো আমার সঙ্গে কথা বলবেন না, উৎপলবাবু আপনাকে এটাই জিজ্ঞেস করছি, আপনি জানেন না তাহলে? আমি বললাম না, জানি না, আমি বলতে পারবো না এই বিষয়ে কিছু আপনাকে। হ্যাঁ, সত্যি তখন ছিল না, কিন্তু তারপরে খুব কঠিন একটা উনি সমালোচনা করেছিলেন স্টেটসম্যানে, আমার এখনও মনে আছে। এবং সেই দিনই আমাদের যেদিন স্টেটসম্যানে বেরোয় সকালে, সেই দিন সন্ধেবেলা বিকেলবেলা আমাদের চৈতালি রাতের স্বপ্নের অভিনয় রবীন্দ্র সদনে। হঠাৎ উৎপলবাবু বললেন যে কমরেড সবাইকে ডেকে আনুন তো শয্যাগৃহে। তা আমি বুঝতে পারলাম না হঠাৎ কেন, তখন 6টা বাজে, 6:30 অভিনয়। তা আমি সবাইকে বললাম উৎপলবাবু ডাকছেন সবাইকে গ্রিন রুমে। সবাই তখন পোশাক টোশাক পরে রেডি, অভিনয় হবে 8 ঘন্টা পরে। তা উনি সবাই যখন এলেন তখন উনি হঠাৎ পাঞ্জাবি পাজামা পরেছিলেন, হাত গুটাচ্ছেন, চলুন সবাই। এখন তো আমরা সবাই পোশাক পরে আছি, কোথায় যাব? ধর্মতলার মোড়ে। বললাম কেন? স্টেটসম্যান অফিস টোকেন আছে তো, ধরণীকে মারবো। এবং সেইটা মানে আমরা সবাই একটু মানে এমন সিরিয়াসলি বলছেন, মানে বলছেন যে সত্যি এটা বলছেন, বলছে হ্যাঁ আমরা তো ধরণীকে মারা উচিত, এরকম একটা রিভিউ করেছি আমাদের নাটকে, হ্যাঁ চলুন যে এই পোশাকে গিয়েই মারা উচিত আমাদের। তখন বোঝাইলেন যে উনি মস্করা করছেন, সারাক্ষণই মস্করা করতেন অভিনয় চলাকালীন। নানা রকম ঘটনার, সে ঘটনার লিখতে একটা বই লিখে ফেলতে হয়, মানে চৈতালি রাতের স্বপ্নের সময়ের যে অভিজ্ঞতা আর কি। এবং সেইটা করতে গিয়ে প্রথম শেক্সপিয়ারের যেটাকে বলি ড্রামাটার্জি বা নাট্য বয়ানের সঙ্গে শারীরিক একটা সম্পর্ক, একটা মানসিক শারীরিক একটা সম্পর্ক তৈরি হলো, এবং সেটা চিরকালীন থেকে গেল যে মিডসামার নাইটস ড্রিমের মতো নাটক। তারপরে তার সঙ্গে রিসার্চ করতে গিয়ে মিডসামার নাইটস ড্রিম পিটার ব্রুক করেছিলেন ট্র্যাপিজের আঙ্গিকে, সেই সমস্ত নানা রকম তো এলো। তারপরে যে বইটি হাতে হলো সেটি হচ্ছে ইয়ান কটের শেক্সপিয়ার আওয়ার কন্টেম্পোরারি। এই বইটি বোধহয় আধুনিক মননে নির্দেশক যারা কাজ করছিলেন আধুনিক সময়, যখন নির্দেশনা ব্যাপারটার সম্পূর্ণ মানে যাকে বলে একটা প্যারাডাইম শিফট হচ্ছে, নির্দেশক কাকে বলে, নির্দেশক একটা সময় কিরাম ছিলেন, নির্দেশক এখন কিরাম হবেন, সেটার মধ্যে যেমন পিটার ব্রুকের মতো মানুষও রয়েছেন, তার আগে ব্রেস্ট রয়েছেন, যে আবার নতুন করে নির্দেশকের ধারণাটা তৈরি হচ্ছেন। ইয়ান কটের এই বইটা বোধহয় সমগ্র নাট্য জগৎকে, যারা একদম সরাসরি শেক্সপিয়ার প্রযোজনা করেন, পরিচালনা করেন, তাদের নাড়িয়ে দিয়েছিলেন। কারণ তিনি যে অনেকেই জানেন এই বইটি সম্পর্কে, উনি বেকেটের সঙ্গে শেক্সপিয়ারের সম্পর্ক একটা খুঁজছেন, এবং নানা রকম মানে, এবং ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটা যাকে বলে, যেটাকে আমরা বলি ক্লাস অ্যানালিসিস, ব্রেক্ট যেটা শিখিয়েছিলেন আমাদের অনেকটা, যে পলিটিক্যাল একটা ক্লাস অ্যাঙ্গেল থেকে দেখা, সেই জায়গাটা ইয়ান কট অনেকটা আনলেন। তার আগে আমরা অনেক বড় বড় তাত্ত্বিকের লেখা পড়েছি, তাদের সম্পর্কে আধুনিক পরিচালকরা বলেন বড্ড আমরা এই এত ফুটনোট নিয়ে শেক্সপিয়ার করা যান না। শেক্সপিয়ার একদমই একটা মানে একদম জ্যান্ত মানুষ, এমন একজন কবি যার পা, পিটার ব্রুককেই কোট করে বলছি, তার পা কাদাতে ঢুকে আছে, যার চোখ তারার দিকে, আর তার হাতে একটা ছুরি।
সেরকমই একটা মানুষ। পিটার ব্রুক বলছেন যে শেক্সপিয়ারকে যদি এইভাবে না দেখা যায় তাহলে শেক্সপিয়ারকে চেনাই যাবে না, এতটাই সে রক্ত মাংসের মানুষ। এবং সেটা করতে গিয়ে তারপরে যখন হলো, আমরা 1988 চৈতালি রাতের স্বপ্ন দেখতে 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 এলাম, ইয়ান কর পড়ছি, অন্যান্য লেখা পড়ছি শেক্সপিয়ার নিয়ে। তারপরে আমার 1991 সালে যখন আমি এতে গেলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম একটি নাটকের অধ্যয়ন করতে, লা মামা এবং ট্রিনিটি কলেজের সঙ্গে, তখন কতগুলো শেক্সপিয়ার দেখার সুযোগ হলো, যাকে বলে যে কন্টেম্পোরারি শেক্সপিয়ার বলতে আমরা কি ঠিক বুঝি। তার মধ্যে একটা উদাহরণ আমি দিতে পারি, যেগুলো একদমই আমি সরাসরি একটা নাট্য বয়ান বা নাট্যভাসের উদাহরণ দিচ্ছি। খুব ইন্টারেস্টিংলি আমরা টেম্পেস্ট দেখতে গেলাম। টেম্পেস্ট তখন পাবলিক থিয়েটারে অভিনীত হচ্ছে, একটি প্রযোজনা। এবং সেই টেম্পেস্ট প্রথম দৃশ্যটাই দেখলাম একটা বড় জাহাজ মঞ্চের উপর রাখা, এবং প্রথম যে ঝড়ের দৃশ্য সেটাই ভয়ঙ্কর রকমভাবে, যাকে বলে টেকনোলজিক্যাল, মানে সত্যি টেকনোলজিক্যাল ওরম বৈভব, এবং যেভাবে ঝড়টি তৈরি করা হলো সে প্রায় একদম, আমরা প্রায় মনে হচ্ছে যেন হলিউড বা ব্রডওয়ে দেখছি, ওরম ব্রডওয়ে যেরমভাবে বৈভবের সঙ্গে কাজ করেন। সে বৃষ্টির ছাটও দেখতে পাচ্ছি, হাওয়া এই ওই। কিন্তু ক্রমাগত মনে হচ্ছে এটা কি তাহলে থিয়েটার? শেক্সপিয়ার কি এই থিয়েটারই চেয়েছিলেন যে ভবিষ্যৎ থিয়েটার এরকম হবে? কিন্তু ভয়ঙ্করভাবে ভাষা দিয়ে একটা স্থাপত্য তৈরি করতেন, অভিনেতার শরীরের ভাষা দিয়ে এমন একটা আবর্ত তৈরি করছেন, এমন একটা ভাস তৈরি করছেন, তাতে এতটা রিয়ালিজম কি শেক্সপিয়ারের নাটকে, এতটা টেকনোলজিক্যাল ইন্টারফারেন্স কি শেক্সপিয়ারের নাটকে প্রয়োজন? এটা কি বাড়তি মনে হচ্ছে না? এই প্রশ্নটা তখন মাথায় ঘুরছে আমাদের, আমরা যেখানে ছাত্রছাত্রী আছে। এবং খুবই কাকতালীয়ভাবে তার ঠিক 2 সপ্তাহ পরে আরেক টেম্পেস্ট দেখতে গেলাম। এটা এম.এ. সিজারের একটা যাকে বলে এক ধরনের অ্যাডাপ্টেশন। আর এই এম.এ. সিজারের সবাই খবর জানেন, উনি অ্যাকচুয়ালি ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ এবং ভয়ঙ্করই পলিটিক্যালি ইনভেস্টেড, সোশ্যালি কনসিয়াস হিস্টোরিয়ান। উনি অ্যাডাপ্ট করেছিলেন একদম অনেকটা বদলে যেভাবে শেক্সপিয়ারের কন্টেম্পোরারি অ্যাডাপ্টেশন হয়, এবং একটা ওই যাকে বলে একদম পোস্ট কলোনিয়াল একটা ভঙ্গি থেকে, উত্তর ঔপনিবেশিক একটা ভঙ্গি থেকে। এবং সেখানে একটা ফাঁকা মঞ্চ যেখানে, এবং প্রথম দৃশ্যটি আমি যদি বলি, এটা হয়তো দৃশ্যত আমি বোঝাতে পারবো কীরকম, যে যারা জাহাজে আছেন তারা সবাই দাঁড়িয়ে আছেন, প্রায় লাইন করেই দাঁড়িয়ে আছেন, জাহাজ যাচ্ছে যেন, সামান্য দুলছেন। এ পাশে প্রসপেরো, তার হাতে একটা ছোট জাহাজের মডেল, সেই জাহাজটা উনি ক্যালিবানের মাথায় চালিয়ে দেন। ক্যালিবান সেটা নিয়ে দুলতে থাকে। তিনি যত বেশি ক্যালিবান দুলতে থাকে, বাকিরাও তত বেশি দুলতে থাকে। দুলতে মুখে একটা ঝড়ের আওয়াজ, এবং এই দুলতে একটা সময় এরা সবাই মাটিতে বসে পড়েন এবং ঝড় হয়ে গেল। এইটা মনে হলো এই শেক্সপিয়ারকে আমি চিনলাম, দেখলাম, এটাই শেক্সপিয়ারের ভাষা। এবং সত্যি সেটা দেখে মনে হলো যে হ্যাঁ, আমরা সবাই তখন উৎফুল্ল যে এই শেক্সপিয়ারীয় নাট্য বয়ানেই বোধহয় এবং করা যায়। এইখানে যেমন এইখানে আই.এম. সিজারের অ্যাডাপ্টেশনে প্রসপেরো একটা হোয়াইট মাস্টার অফকোর্স, আর আমাদের ক্যালিবান হচ্ছে একটি ব্ল্যাক স্লেভ। একদম ওই অ্যাডাপ্টেশনে তৈরি করছেন। অনেক পরে আমি জানি ফ্রিজ বেনেভিটস জার্মানির পরিচালক, তিনি একটি অ্যাডাপ্টেশন করেছিলেন যেখানে ক্যালিবানকে তো শারীরিকভাবে বিকৃত একটি মানুষ বলা হয়, তো সেখানে দেখা যাচ্ছে অন্য সমস্ত চরিত্রই শারীরিকভাবে বিকৃত, একদম ক্যালিবানই সুঠাম একজন মানুষ, সেইভাবে ব্যাখ্যা হয়েছে। ফলে এই যে নতুন নতুন ব্যাখ্যায় শেক্সপিয়ারকে আবার চিনছে, নতুন ফিজিক্যালিটিতে বা নতুন নাট্যভাষে শেক্সপিয়ারকে আবার নতুন করে গড়ে তোলা যাচ্ছে, সেটা হচ্ছে এই নতুন যে ইয়ান কটের বই, এবং তারপরে তার সঙ্গে সঙ্গে আধুনিক পরিচালকেরা শেক্সপিয়ারকে ওই ক্লাসিসিজমের একটা গর্ভ থেকে বার করে আনতে চাইছিলেন। নো ট্যাগস, শেক্সপিয়ারের গলার মালা পরাবেন না, শেক্সপিয়ারকে আর ফুটনোটে বন্দি রাখবেন না, তাকে উন্মুক্ত করুন, তাকে খুলুন, জ্যান্ত মানুষটাকে বার করে আনুন, যেটা বারবার রবীন্দ্রনাথের ক্ষেত্রে মনে হয়েছে।
রবীন্দ্রনাথের প্রযোজনা করতে গিয়ে মনে হচ্ছে যে ওনাকে বন্দি করে রাখা হয়েছে ওনার পেডেস্টালে, এবং নাট্যকারের সঙ্গে যদি পরিচালকের একটা বন্ধুত্বপূর্ণ বা তর্ক বিতর্কের সম্পর্ক না হয়, সে জীবিত হোক আর মৃতই হোক, কিন্তু তার সঙ্গে তর্ক বিতর্কটা চলে, একজন মৃত নাট্যকারের সঙ্গেও চলে, যে আপনি এটা কী লিখলেন মশাই, এটা এটা এরম না, আমি এটা বদলে নিচ্ছি, এটা পাল্টে নিচ্ছি। জীবিত নাট্যকারের সঙ্গে তো ঘটেই। কিন্তু শেক্সপিয়ারের সঙ্গে এই যে নতুন কথোপকথনের কায়দা তৈরি হলো, তখন শেক্সপিয়ারের রক্তমাংস যে কাদায় দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে হাতে তার ছোড়া, সেই লোকটাকে আস্তে আস্তে চেনা গেল। সে তখন তার সমস্ত তাত্ত্বিকতার বা মানে আমি তাত্ত্বিকতার বিরুদ্ধে বলছি না কথা, তাত্ত্বিকতার প্রয়োজন আছে, কিন্তু যে তত্ত্ব খোলা মুখ নেই, যার ঐতিহাসিক রাজনৈতিক খোলা মুখ নেই, তার পাঠনেই শুধুমাত্রই বন্ধন, সেই বন্ধনের কথা বলছি। সেই তত্ত্ব কথা আমরা অন্তত শিখিনি আমরা যখন পড়াশোনা করেছি। আমাদের বারবার বলা হয়েছে যে তত্ত্বকথা যেন বন্ধন না হয়ে দাঁড়ায়, তাকে বারবার ছিঁড়ে বেরোনোর, সেটাই হচ্ছে একটা ডায়ালেকটিক্যাল মেথড, যে বারবার সেটা খুলে যায়, এবং সেইটাই ঘটছিল আধুনিক পরিচালকের হাত দিয়ে শেক্সপিয়ারের। এবং তারপরেই এই পাবলিক থিয়েটারে যখন দেখলাম, তারপরে আবার যখন ফেরার পথে আমরা লন্ডনে আমি যাচ্ছি, তখন এই স্যাম মেন্ডেস, যিনি এখন বিখ্যাত চিত্র পরিচালক, তিনি আগে লন্ডনের বিখ্যাত নাট্য পরিচালকই ছিলেন, তাঁর ট্রায়ালস অ্যান্ড ক্রেসিটা দেখলাম রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে, এবং দেখলাম যে এই যে আধুনিক মননের পরিচালক, যে আজকের ইতিহাসটাকে সঙ্গে একটা সংলাপ ঘটাতে চাইছেন, আজকের রাজনৈতিক পরিসরের সঙ্গে শেক্সপিয়ারের একটা সংঘর্ষ তৈরি করতে চাইছেন, একটা বিরোধ তৈরি করতে চাইছেন, বা একটা আপোষও তৈরি করতে চাইছেন, সবটা মিলিয়ে এই যে শেক্সপিয়ারের জগতের যে এত বড় জগৎ, তার যে ক্যানভাস, তার যে বিস্তীর্ণ ক্যানভাস, তিনি যে এত বড় একটা ক্যানভাস তৈরি করতে পারতেন, সেটা সত্যি নাটক পড়ে না যত বোঝা যায়, যখন অভিনয় করে, একটা যখন প্রযোজনার মধ্যে দিয়ে যখন চেনা যায় শেক্সপিয়ারকে, তখন তার গভীরতাটা আরও বোঝা যায়, যে উনি কতটা থিয়েটার চিনতেন, কতটা স্টেজ বুঝতেন, কতটা অভিনেতার কথা ভাবতেন। এবং এই একটা সময় তো মনেই হচ্ছিল যে শেক্সপিয়ার বোধহয় এই আধুনিক এই ইংরেজি আধুনিক মানুষ কী করে বুঝবেন, এই বয়ান কি করে অভিনেতা বলবেন। তো ক্রমাগত চর্চা করতে করতে যেটা বেরোলো যে এই বয়ান বলা সম্ভব, এবং আমরাও মনে করি সে রবীন্দ্রনাথের ক্ষেত্রে একই করা হয়েছে, যে এই বাংলা বোধহয় আজকেও বুঝবে না, কিন্তু না, সেভাবে বলতে হবে, সেই বলার দক্ষতা তৈরি করতে হবে, এবং সেটা করলেন আধুনিক অভিনেতারা পরিচালকদের সঙ্গে মিলে, এমন একটি ছন্দ তৈরি করলেন। যেমন একটি বিখ্যাত বই আছে ফ্রিইং দ্য শেক্সপিয়ারিয়ান ভয়েস বলে, এই ভদ্রমহিলা তার আগের বই ছিলেন ফ্রিইং দ্য ন্যাচারাল ভয়েস, এই কণ্ঠ, এবং সেখানে ভাষার সঙ্গে একটা দূরত্ব, সামাজিক দূরত্ব তৈরি হয়, এক ধরনের ভাষার স্থাপত্যের মধ্যে দিয়ে আমরা কিন্তু বড় হই, তা ভাষার সঙ্গে সারাক্ষণ তো আমাদের নিবিড় সম্পর্ক, এবং কিন্তু সেই ভাষার সঙ্গে নিবিড় সম্পর্কটা যখন আধুনিক পৃথিবীতে একটু সরে যাচ্ছে, আমরা ভাষা থেকে একটু সরে যাচ্ছি, তখন আবার শেক্সপিয়ারকে ফিরিয়ে এনে এই ভাষার যে নতুনভাবে ভাষাকে বা চেনা যায়, তার সঙ্গে অভিনেতাদেরও যে অভিনেত্রীরও যে চর্যা, যে নতুনভাবে তাদের অনুশীলন, সেই অনুশীলনটাও শুরু হচ্ছে পাশাপাশি। ফলে শেক্সপিয়ারকে তার স্থাপত্য, তার নাট্য গঠন দিয়ে যেভাবে তৈরি করা, এইভাবে, যেমন এটা করতে করতে আমি নিজের অভিজ্ঞতাগুলো বলছি, শেক্সপিয়ারের সঙ্গে যেখানে যেখানে মোলাকাত হয়েছে গভীরভাবে। তারপর যখন ফিরে এসে প্রথম যে নাটকটি করলাম, যখন আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়ে এসে, সেটা হচ্ছে কোরিওলানাস, শেক্সপিয়ারের কোরিওলানাস। কিন্তু আমি অরিজিনাল শেক্সপিয়ার থেকে না ব্যবহার করে টেক্সটটি আমি যেটা করলাম, ব্রেস্ট একদম শেষ জীবনীটা অ্যাডাপ্টেশন করেছিলেন কোরিওলানাসের, সেটা নাম দিয়েছিলেন কোরিওলান। এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কোরিওলানে উনি প্রযোজনা তৈরি করছেন, এবং একটা বিখ্যাত ব্রেকটন থিয়েটারের একটা ডায়ালগ আছে, যেখানে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এবং কলাকুশলীদের সঙ্গে, ওনার সহকর্মীদের সঙ্গে, যিনি সেট ডিজাইন করবেন, লাইটিং ডিজাইন করবেন, তার সঙ্গে ডায়ালগ আছে, উনি কোথায় কোথায় বদলাচ্ছেন, সামান্য শেক্সপিয়ারকে বদলে আধুনিক সময়ের সঙ্গে
তাকে বুঝবার চেষ্টা করছেন আধুনিক সময়কে, যেভাবে এম সিজার কিছুটা কিছু বদলেছিলেন তার টেম্পেস্টকে, ঠিক সেইভাবে সেইখানে একটা খুব বড় বিতর্ক হয়, সেটা নাটকও লেখা হয়। ঠিক সেই সময় ইস্ট জার্মানিতে, তখন উনি ইস্ট জার্মানিতে আমেরিকা থেকে জাস্ট ফিরে গেছেন, আমেরিকাতে কমিউনিস্ট হিসেবেও তাকে যখন তাকে ইন্টারভিউ করা হচ্ছে, তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, উনি বারবার বলছেন আমি কোনোদিনই কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলাম না। আমার বেচারা বিবি নাটকে সেই অংশের অনেকটাই রয়েছে যে ব্রেক্সটের। তো ব্রেক্সট কিন্তু ওই ইন্টারভিউ দিনই পালিয়ে চলে আসেন জার্মানিতে, এবং ইস্ট জার্মানিতে উনি ওই বলের আনসাম্বল নামে বিখ্যাত নাট্য দলের প্রধান হন, এবং এই প্রধান হয়ে তখন তিনি অনেক বড় বড় প্রযোজনা করেন, মাদার কারেজ তার মধ্যে একটা। কিন্তু এই শেষে করছেন শেষ জীবনে এই কোরিওলানাস, এবং কোরিওলানাসের প্রথম শুরুটাই তো যে একটা প্লিবিয়ানদের আপরাইজিং হচ্ছে, সাধারণ মানুষ একটা উচ্চ শ্রেণীর বিরুদ্ধে একটা আন্দোলনে নেমেছেন, সে আন্দোলন দিয়ে শুরু। এবার কী হচ্ছে, সেই সময় ইস্ট জার্মানিতে একটা বড় আন্দোলন ঘটেছিল, বিশাল বড় সরকারের বিরুদ্ধে, কমিউনিস্ট রেজিমের বিরুদ্ধে। সেই সময় ব্রেস্ট একদম নীরব ছিলেন, একদম কোনো কথা বলেননি, এবং সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয় যে ব্রেস্ট এত বড় বৈপ্লবিক নাট্যকার, সারা জীবন মার্কসিজমের কথা বলেছেন, সারা জীবন ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, নিম্নবর্গের আন্দোলন এত কথা বলেছেন, তিনি এই যখন সত্যিকারের একটা তার থিয়েটারের চারপাশে এত বড় একটা উত্থান ঘটছে, তখন একদম নীরব রইলেন, কারণ তিনি তখন বার্নারের আনসাম্বলের ডিরেক্টর, যেটা সরাসরি সরকারি থিয়েটার। তখন গুন্টার গ্রাস একটা নাটক লেখেন, প্লিবিয়ানস রিয়াজ দ্য আপরাইজিং। আমি এই সমস্ত শেক্সপিয়ারের প্রেক্ষিতে বলছি, কারণ শেক্সপিয়ারকে ঘিরেই এগুলো ঘটছে। এই প্লিবিয়ানস রিয়াজ দ্য আপরাইজিং অ্যাকচুয়ালি ব্রেক্টকে আক্রমণ করে লেখা, যে প্লিবিয়ানসরা যখন আপরাইজিং করছে তখন ব্রেক্টের মতো নাট্যকার নিশ্চুপ বসেছিলেন কেন। তো সেইখান থেকে এবং তখন আমি যখন কোরিওলানাস করলাম এখানে, ঠিক সেই সময়টাই একটা খুব গভীর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস। বার্লিন ওয়াল ভেঙে পড়ছে, সোভিয়েত ইউনিয়নের সম্পূর্ণ একটা ভঙ্গুর হচ্ছে, এবং ফ্র্যাগমেন্টেশন তৈরি হয়েছে, বামপন্থী আন্দোলন, বামপন্থা নিয়েই একটা বড় প্রশ্ন উঠছে। তখন ব্রেক্টের নাটকটা আমার কাছে খুব মনে হয়েছিল যে এই সময় যদি আমি এটা প্রযোজনা করতে পারি, এবং সে প্রযোজনা করেছিলাম। এবং সেখানে এটা এখন বলতে আর কোনো দ্বিধা নেই, তখন হয়তো সামান্য একটু ওই টয়লেটস অ্যান্ড ক্রেসিডা বলে যে নাটকটা বলেছিলাম, তার যে মঞ্চসজ্জা ছিল, সে মঞ্চসজ্জার খানিকটা আমি চুরি করেছিলাম বলতে পারি। যদিও কারণ চুরি করেছিলাম কথাটা বললে, কিন্তু ওই গোদারের যেমন কথা আছে, চুরি করাটাই উচিত, চুরি করে কোথায় রাখছি সেটা বড় কথা। তা আমি যেটা রেখেছিলাম, আমার মনে হয়েছিল আমি অনেকগুলো ওই কোরিওলানাসের, যেহেতু একটা নতুন প্রজাতন্ত্র গড়ে উঠছে সেই সময়, একটা 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 জিনিস ভেঙে পড়ছে, আবার নতুন একটা গড়ন হচ্ছে, একটা নতুন নির্মাণ হচ্ছে। সেই নির্মাণের ইমেজ হিসেবে আমার সবসময় মনে হয়, আমরা যখন কোনো ভাড়া বাঁধা দেখি কোথাও বাড়ির গায়ে, তখন বলেছে কোনো নির্মাণ হচ্ছে, বা কোনো নতুন সারাই হচ্ছে, নবনির্মাণ হচ্ছে কিছু একটা। তাই নবনির্মাণের একটা ইমেজ হিসেবে আমি গোটা মঞ্চটা ভাড়া দিয়ে তৈরি করেছিলাম, যে ভাড়া দিয়ে লোকে ওঠানামাও করতে পারে। এবং ওই ওঠানামাটা আমার খুব ভালো লেগেছিল টয়লেটস অ্যান্ড ক্রেসিডাতে, যে ওই অনেকগুলো মই ছিল, যে মইগুলো দিয়ে লোকে ওঠানামা করতে পারতো। এবং আমি কিন্তু সেইটাকেই নিয়ে এসেছিলাম, মনে হচ্ছিল ভার্টিক্যাল স্পেস দিয়ে আমরা খুব একটা কাজ করি না, তাই এই কাজ করা যায়। এবং শেক্সপিয়ারিয়ান শর্ত মেনে খুব বেশি রিয়ালিস্টিকও নয়, অথচ একটা বাঁশের ভাড়া, যে ভাড়াটাতে একটা নতুন সংগঠনের নবনির্মাণের একটা ইঙ্গিত লোকে সবসময় দেখতে পাচ্ছে মনে হচ্ছে। এবং সত্যি শেক্সপিয়ার যে অটোক্রেসি, যে অটোক্র্যাট, সে শেষ পর্যন্ত মৃত হয়, সেই গল্পটার সঙ্গে সেই মৃতদেহের ওপর সে যেটা ব্রেক্টের শেষ দৃশ্য ছিল, যে প্লিবিয়ানরা ক্ষমতায় এসে গেছে, যারা প্রজাতন্ত্রের যারা আন্দোলন করছিলেন তারা ক্ষমতায় এসে যাচ্ছেন, এবং ভোটে তারাই জিতছেন, যে এবং তারা ভোট দিচ্ছেন এই প্রজাতন্ত্রের যারা প্রতিনিধি। সেইটা আমার কাছে চেঞ্জ হয়েছিল, মনে হয়েছিল যে এটা, এবং সামনে একটা ফাসিস্ট এর মৃতদেহ পড়ে রয়েছে।
সেখান থেকে করা এই কোরিওলাইন্স করতে গিয়ে ডেফিনেটলি শেক্সপিয়ারের সঙ্গে একদম প্রথম হাতে নাতে পরিচয়, এবং আমি অভিনেতাদের তৈরি করছি। সেখানে উৎপলবাবুর ওই যে 1988 সালে উনি যেভাবে ভাষাটাকে দেখছিলেন, যেভাবে ভাষার অন্যয় তৈরি করছিলেন, যেভাবে ভাষার ডায়নামিক্স যেটাকে বলি আমরা, নির্দেশকরা ডায়নামিক্স নিয়ে কাজ করেন, ভীষণভাবে অর্কেস্ট্রেশন নিয়ে কাজ করেন, যে কণ্ঠের ওঠানামা, সংঘর্ষ, বয়ান, এগিয়ে চলা, এইটাকে, কারণ আমরা তো ঠিক ওইভাবে বাংলা বলি না যেভাবে শেক্সপিরিয়ান ভাষায় আমরা যেটাকে বলি, শেক্সপিরিয়ান যে ছন্দে লেখা হয়, সেই ছন্দ ঠিক বাংলায় একদমই অনুকরণ করা সম্ভব নয়। সেই জায়গাটা থেকে আমি বলছি আমরা একরকমভাবে নিজেদের মতো করে সেইটাই ক্রমাগত আরও 20 বছর পরে যখন লিয়ার করি আমি সৌমিত্রদার সঙ্গে কাজ করতে গিয়ে, এবং আধুনিক এই সময়কার তরুণ প্রজন্মে অভিনেতা কাজ করতে গিয়ে সেটা আরও গভীর হয়েছিল। তারপরে আমি লিয়ার একদম শেষে আসব। তার আগে আরও কতগুলো যেমন বলি, যেমন আমি তখন মানে মাঝে মাঝে এদিক ওদিক ছুটে ছুটে যাই নাটক শিখতে, দেখতে পৃথিবীতে কী কী ঘটছে। তখন ইটালিতে একটা সুযোগ পেয়েছিলাম একটা ওয়ার্কশপে যাওয়ার, সেখানে অনেকগুলো বড় পরিচালকের সঙ্গে কাজ করেছিলাম। তার মধ্যে একজন হচ্ছেন ইয়োনাস ইউরেসাস বলে, যিনি আসলে লিথুয়েনিয়ার পরিচালক, কিন্তু ওনাকে লিথুয়েনিয়া থেকে বার করে দেওয়া হয়, কমিউনিস্ট পার্টি তাকে করতে দেন না একটা নাটক। সেই নাটকটা হচ্ছে ম্যাকবেথ। উনি ম্যাকবেথ করছিলেন তখন। এই ম্যাকবেথ করার সময় তো উনি ম্যাকবেথের গল্প আমাদের বলছিলেন, যে ম্যাকবেথ উনি যেভাবে করছিলেন সেটা একটু গা ঘিনঘিনও করে। উনি বলছিলেন যে যারা ম্যাকবেথের অভিনেতা অভিনেত্রী, তারা ভায়োলেন্স যদি বুঝতে চায়, রক্ত কি যদি বুঝতে চায়, তাহলে রক্তের স্বাদ পেতে হবে। তা উনি প্রত্যেকটা অভিনেত্রীকে রক্ত খাওয়াতেন রোজ, এবং প্রতিদিনই। তার প্রথমেই কয়েকজন নাকি বলেছিলেন আমরা পারবো না, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেতে পারবো না, আপনার এটা কোনো প্রক্রিয়াই নয় থিয়েটারের, এইভাবে হয় না। আবার নতুন যারা নবপ্রজন্মের অভিনেতারা রাজি হয়েছিলেন যে বেশ দেখাই যাক না। তো ওই যেখান থেকে কাটা হয়, পশুদের কাটা হয়, সেখান থেকে ওই রক্ত আসতো, এবং রোজ রিহার্সালের আগে সবাই এক চুমুক করে রক্ত পান করতো, এবং শুরুতে সবাই বমি টমি করেছেন। তারপরে বললেন সবাই এবার আস্তে আস্তে সবাই ভীষণভাবে রক্তটা ভালোবেসে ফেললেন আর কি বলা যেতে পারে। রক্ত পান করার ব্যাপারে মানে বাইরে এরম একটা পদ্ধতি। এবং উনি বলছিলেন যে উনাকে এইটার পর কেন বার করে দেওয়া হয়, বললো যে আমরা একটা সাদা ক্যানভাসের উপর নাটকটা শুরু করতাম, ম্যাকবেথ অভিনয়টা একদম হোয়াইট একটা ক্যানভাস। এই ক্যানভাসটা গোটা মঞ্চ জুড়ে থাকতো, এবং যত নাটক এগোতোই ক্যানভাসে আস্তে আস্তে রক্ত পড়তো। ম্যাকবেথের যে এত রক্তপাত বলছে, এই রক্তপাতের একটা প্রতিদিন থিয়েটারে তো কোনো সত্যি পাল্টে যায়, অভিনেতার জায়গা পাল্টে যায়, করে ব্যাপারে রক্ত তো যখন ছিটকে পড়ছে তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে রোজই একটা নতুন ক্যানভাস তৈরি হতো। এই মানে সেই সাদা কাপড় শেষে একদম সম্পূর্ণ রক্তাক্ত হয়ে যেত, এত রক্তপাত ম্যাকবেথে। বলছে এইটা নিয়ে আবার আমরা বাইরে ওইটার ওপরই আবার প্রতিদিন ওটা রাখা হতো, যে এক একটা অভিনয় এক এক ধরনের রক্তপাত ঘটেছে, তার একটা আবার পাওয়া যেত। তা এইটা প্রযোজনটা তখন রাশিয়াতে নিয়ম ছিল, সোভিয়েত ইউনিয়নে, যে কোনো নাটক পাবলিক কাছে যাওয়ার আগে ওই বড় কর্তারা দেখবেন পার্টির, এবং সেই যথারীতি এই অভিনয় দেখে তারা বলেন এত ভায়োলেন্ট কাজ কখনই মানুষের সামনে যেতে পারে না, আপনাকে বন্ধ করতে হবে। এবং শুধু বন্ধই হয়ে গেলে তারা ওকে দেশ ছাড়া করলেন। তা উনি তখন দেশ থেকে চলে গেলেন, এবং দেশ থেকে চলে গিয়ে তারপরে উনি আমেরিকাতে কাজ করতে শুরু করলেন। এবং আমাদের সঙ্গে উনি এই গল্পটা বলেছিলেন, উনি আমাদের সঙ্গে ওই চেরি অর্চার্ডের 3 Sisters নিয়ে কাজ করছিলেন অ্যাজ এ ওয়ার্কশপ টেক্সট। এবং 3 Sisters করতে গিয়ে আসলে শেক্সপিয়ার মনোভাব তো একটা মানুষের, যে শেক্সপিয়ার করেছেন একবার পরিচালক হিসেবে, সে শেকবকে কীভাবে দেখছেন সেটাও খুব ইন্টারেস্টিং। কারণ শেক্সপিয়ার যে করে ফেলেছেন না, সেই নাটকের এমন একটা মানে যদি সত্যিই গভীরভাবে শেক্সপিয়ারের তার সঙ্গে যদি কোনো তর্ক বিতর্ক হয়, যদি গভীরভাবে সে সেটাকে আয়ত্ত করার চেষ্টা করে, শুধু চেষ্টাই করে। আর একটা কথা বলতে ভুলে গেছি, চেষ্টাই করে কথা মনে পড়লে, কোরিওলাইন্স যখন করেছিলাম, সে একই ধরনী ঘোষ লিখেছিলেন রিভিউতে যে সুমনকে সবাই বাহবা দিচ্ছে,
কোরিওলানাসের মতো টেক্সট অ্যাটেম্প্ট করেছে বলেছে, এটাতে বাহবা দেবার কী আছে? পরিচালক ভালো শক্ত টেক্সট অ্যাটেম্প্ট করবে, এটাই তো কথা, এটা আলাদা করে বাহবা দেবার কিছু নেই। হ্যাঁ, তখন আমি এটা পড়ে একটু একটু দুঃখই পেয়েছিলাম তখন, কিন্তু উনি এইভাবেই আক্রমণ করে লিখতেন যে বাহবা দেবার কী আছে, পিঠ চাপড়াবার যে সবাই সবাই হাই হাই করে কি সাহসী ছেলে একটা কোরিওলানাসের মতো টেক্সট অ্যাটেম্প্ট করেছে বলে, ভালো পরিচালক সে সাহসী টেক্সটটা অ্যাটেম্প্ট করবে, সেটা স্বাভাবিক। তো এইসব বলে আরও কিছু গালাগালি করেছিলেন, শেষ আমি বলছি না, ভালো কথাও লিখেছিলেন কয়েকটা। তা ওইটুকু ভালো কথাও অনেক প্রাপ্তি, তো সেটা মনে পড়ে গেল যে আমি এই শেক্সপিয়ারের সঙ্গে যদি সত্যি তাল মেলাতে হয় একজন পরিচালককে, এত গভীরে ঢুকতে হয় যে উনি যখন আবার থ্রি সিস্টার্স করছেন তখন দেখা যাচ্ছেন যে উনি বলছেন যে যা স্যুটকেস এনেছেন বাড়ি থেকে, এই ট্রাভেল করে এসছেন, সব স্যুটকেস খালি করে নিয়ে আসুন। তো উনি স্যুটকেস পেতে পেতে একটা সিনোগ্রাফি করলেন থ্রি সিস্টার্সের, কারণ উনি বলছেন যে এদের সবাই সারাক্ষণ স্যুটকেস প্যাক করছে, টু মস্কো টু মস্কো টু মস্কো, কোনো সময় যাওয়া হয় না, অলওয়েজ প্যাকিং। হ্যাঁ, তো এই ধরনের, তাই এই যে সিনোগ্রাফিক মডেলগুলো, এগুলো বোঝা যায় যে আধুনিক থিয়েটারের সিনোগ্রাফিক মডেল শেক্সপিয়ারের যে ব্যাখ্যা, যে প্রায় ফাঁকা মঞ্চে থিয়েটার করার মতো একটা জায়গা। এরপরে যে নাটকটার সঙ্গে আমার যোগাযোগ হলো সেটা হচ্ছে পিটার ব্রুকের হ্যামলেট। পিটার ব্রুক হ্যামলেট করলেন, এবং এই হ্যামলেট উনি করলেন, হ্যামলেট পিটার ব্রুক বহুদিন করেননি, উনি প্রায় সব নাটকই করছেন, কিং জন পর্যন্ত করেছেন, কিন্তু হ্যামলেট বোধহয় করতে কোনো জানি না। যখন করলেন এতটাই বিতর্ক উঠলো সে হ্যামলেট নিয়ে, সেই হ্যামলেট দেখার আমার অবকাশ হলো ব্রুকলিন একাডেমি অফ মিউজিকে। মনে আছে আমি একদম এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছিলাম, এবং 3 ঘন্টার নাটক, বিরতিহীন। ফলে নাটকের আগে সবাই বাথরুমের সামনে বিশাল লাইন, হ্যাঁ, কারণ গিয়ে জানতে পেরেছে বিরতি দেবে না 3 ঘন্টার নাটকে। তো যাই হোক, সেই বিরতি দেওয়া হবে না, 3 ঘন্টা 20 মিনিট প্রিসাইসলি সে দেখা হলো, এবং সেখানে কি হ্যামলেট এবং কালো হ্যামলেট, কালো চামড়ার হ্যামলেট, কালো চামড়ার হ্যামলেট, এবং নাটকটি ভীষণভাবে সম্পাদনা করা। সেই সম্পাদনার মধ্যে যেমন ফোর্টিনব্রাস চরিত্রটি নেই, উনি বাদ দিয়ে দিয়েছিলেন। উনি লেয়ারথেসের সঙ্গে ওর বাবার কথাবার্তাই বাদ দিয়ে দিয়েছিলেন এরকম, এবং প্রচুর সিনের এদিক ওদিক করেছিলেন। এবং সেখান থেকে সবাই প্রশ্ন করেন যে শেক্সপিয়ারকে এত আপনি উল্টে পাল্টাচ্ছেন, এত পাল্টানোর আপনার এই কী হয়? বললো, না পাল্টালে তো আজকের মানুষের কাছে যে হ্যামলেট পৌঁছানো দরকার সেই প্রযোজনা হবে না, শেক্সপিয়ারকেই এতটা এর মধ্যে তোমরা বেঁধে রেখো না। এবং সেটা, এই সাহসটা দেওয়ার ফলে অনেক পরবর্তী পরিচালক শেক্সপিয়ারের ওপর কলম চালিয়েছেন। এবার অনেকের আপত্তি থাকতে পারে তাতে, কিন্তু দেখা যাচ্ছে তাতে হয়তো মঙ্গলই হয়েছে আধুনিক সময়ের জন্যে। কিন্তু উনি আবার এটাও পাশাপাশি বলছেন যে প্রথম সবাই এখন কী হচ্ছে, এটা একটা স্টাইল হয়ে গেল আবার, মানে শেক্সপিয়ারকে ওপর কলম চালিয়ে দিল, কাটাকুটি করে এদিক করে দিল, এর মডার্ন ড্রেস শেক্সপিয়ার হয়ে গেল, বলে সেটাও কোনো কথা নয়। মানে মডার্ন ড্রেস করলেই যে সেটা, এটা বলছে বাইরে থেকে, বলছে বাইরে এক্সপার্ট কিছু বাইরে থেকে করবেন না, ভেতর থেকে যদি খুঁড়িয়ে সত্যি কতটা খুঁড়তে পারলে তবে ওই পরিবর্তনগুলো করা যায়, সেটাই। এবং উনি 14 এই আমাদের 14 বলছি, রোজেনস্কার্ন আর গেলস্টাইন, উনি দুটো চরিত্রকে একটি চরিত্র করে দিয়েছিলেন, এবং সেটি করেছিলেন আমাদের অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আমি গিয়ে দেখি নাসিরুদ্দিন করছেন ওটা। এটার একটা ছোট্ট ব্যাক স্টোরি আমার বলতে হবে নাসিরুদ্দিনের সঙ্গে পিটার ব্রুক। কারণ পিটার ব্রুক যখন মহাভারত নিয়ে ভারতবর্ষ ট্যুর করছেন, আমরাও তখন পিটার ব্রুকের ওয়ার্কশপ করেছিলেন, এবং নাসিরের সঙ্গে কাজ করার সুবাদে আমি পিটার ব্রুক সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে পিটার ব্রুকের সঙ্গে কাজ করলে কেমন লাগলো আপনার? বললো, না আদমি ঠিক নেই হ্যাঁ। বলে, কেন ঠিক নেই হ্যাঁ কেন? বললো যে ওরা নাকি গল্প করছিল কোথাও একটা বসে, একটা ফটোগ্রাফার অনেক দিন ধরে ফোকাস করার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি অম্পুরি আর পিটার ব্রুক ছিলাম। যেই ফ্ল্যাশটি করেছে, পিটার বললো, না ছবি তুলবে না। বলে, তুই আগে বললি না কেন ছবি তুলবে না? পেলে বলনা চাই, তা দেখ রায় না ও ক্যামেরাম্যান তোর ঘুম রায়। এইটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা যেটা বলেছিল পিটার ব্রুক সম্পর্কে, যে ওই ওরা ওয়ার্কশপ করছে, তা পিটার ব্রুক জিজ্ঞেস করেছেন যে এখানে নাকি ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতারা আছেন, তখন বিজয় মেহতা নাকি নাসিরকে ঠেলে দিয়ে বলেছে ইনি ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতা। তো নাসির বললো, এই কী উন্মাদনা। তা যাই হোক, পিটার ব্রুক বলেছেন তুমি কিছুটা করো, মানে কিছু একটা করো, মানে কিছু একটা বিষয় নিয়ে করো। তখন নাসির বললো, হো সকতে হ্যায় ক্যা, এসে বল দেতা হ্যায়।
बोले ठीक है। तक बोला हमें कुछ कर दिया सुमन, कुछ कर दिया। जय ख़त्म किया बोला थोड़ा सोचना चाहिए था पहले क्या करना। बोला पहले बोला मत सोचो मत, अभी बोला सोचना चाहिए था। ये क्या बकवास है। হ্যাঁ তো এইটা আমি শুনেছি ব্যাকস্টোরি দিয়ে। এবার আমি যখন পিটার ব্রুকের অভিনয় দেখছি, উনি করছেন, আমি পিটার ব্রুকের হ্যামলেটটা নিয়ে একটু পরে আসছি, এই গল্পটা শেষ করে নিই। তো এই তারপরে শোয়ের শেষে আমি গ্রিন রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি, বেরোলেই ধরবো। তো নাসির বেরিয়ে বলে আরে সুমান বলছে আপ ইতনা গন্দা আদমি কে সাথ কাম কিয়া আপনি, ডিরেক্টর আর কি নাচ্ছা হ্যাঁ, এটাই বলে। তো এইসব ঘটনা কিন্তু পিটার ব্রুক যেটা করতে পেরেছিলেন হ্যামলেটে, যে ওই উনি 7 জন অভিনেতা মিলে, 8 জন অ্যাকচুয়ালি 8 জন মিলে হ্যামলেট করেছিলেন। বলে এই রোজেন্সকার গিল্ডারস্ট্যানকে মিলিয়েছিলেন, অনেক চরিত্র বাদ দিয়েছিলেন। এবং সিনোগ্রাফি বলতে একটা কার্পেট ছিল লাল রঙের, এবং একজন জাপানিজ মিউজিশিয়ান যিনি মহাভারতেরও মিউজিক ডিরেক্টর ছিলেন, তিনি অনেকগুলো যন্ত্র নিয়ে বাঁদিকে বসছিলেন মঞ্চের, এবং জাস্ট কয়েকটা বালিশ, যেটাকে আমরা ছোটো ছোটো বালিশ বলি, ওই দিয়ে করেছিলেন পুরো সিনোগ্রাফিটা। আর কিছু ছিল না হ্যামলেটের সিনোগ্রাফি। আমাকে সবাই মনে করেন তাহলে ওই এর মৃত্যু দৃশ্যটা কী করে হলো, যেখানে পর্দার পেছন থেকে হ্যামলেট খুন করে, কিছুই না, একটা জাস্ট অনেকগুলো পর্দা ফেলেছিল, যিনি খুন হবেন তিনি নিজেই পর্দা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে হ্যামলেট মারে এবং উনি পর্দা শুদ্ধ পড়ে যান, এই ধরনের। এবং উনি নাটকের শেষটাও কিন্তু ওইভাবে রাখেননি যে আর একটি নতুন রাজার উত্থান হচ্ছে। উনি যে সংলাপটি দিয়ে নাটকের শুরু, হু ইজ দেয়ার, ওটা দিয়েই শেষ করেছেন। আবার ওই সামনে এসে যখন সাইলেন্সের পর হ্যামলেট মারা যাওয়ার পরেই ও এসে আবার বলে হোরাসে যে হু ইজ দেয়ার, ওটা দিয়ে নাটক শেষ করেন। এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু ওই যেটাকে বলছি মিনিম্যালিজম, শেক্সপিয়ারের ভেতরেরকার যে নাটক, তার যে ভেতরের যে গভীর নাট্য সম্পদ রয়েছে, যেটাকে পিটার ব্রুক বলছেন যে কয়লার মতো শেক্সপিয়ার, যে কয়লা কীভাবে তৈরি হয়, বহু বছর আগে অনেক গাছগাছালি মাটির তলায় চলে যায়, প্রস্থবিরত হয়ে 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 কয়লা হয়ে একটা সময় উঠে আসে, এবং খুব ঠান্ডার দিনে ওই কয়লাটাই আমাদের উত্তাপ দেয়। তো শেক্সপিয়ার হচ্ছে সেই রকমই অনেকটা। তা এইটা যখন এগুলো ঘটছে, মানে যেটাকে উনি পিটার ব্রুক বলছেন, বা আমারও মনে হয় যে সুপারস্ট্রাকচার অফ প্রেজুডিসেস, এই যারা সুপারস্ট্রাকচার অফ প্রেজুডিস রয়েছে শেক্সপিয়ারকে নিয়ে এবং অনেক নাট্যকারকে নিয়ে। আমাদের রবীন্দ্রনাথের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, যে আজকে রবীন্দ্রনাথের উপর যদি সামান্য বাদ দিতে হয়, বা বিসর্জনে যখন একটু বাদ দিয়েছিলাম, রক্তকরবীতে একটু অন্যরকম ভিজুয়ালাইজেশন চেষ্টা করেছিলাম, তখন একটা আক্রমণ মুখে পড়েছিলাম যে না এটা ঠিক হচ্ছে না। কিন্তু শেক্সপিয়ারের সঙ্গে যেহেতু অনেকটা ইতিহাসের দূরত্ব বেড়েছে আধুনিক সময়ের, সেহেতু আজকে হয়তো ইংল্যান্ডের মানুষের কাছে, যারা মানে আমাদের তো সাধারণত বাঙালিরাই রেগে যান রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করলে, ভারতীয়দের ব্যাপারে কিছু নেই, কারণ গিরিশ কার্নাড তো সারাক্ষণই গালাগালি করছেন, রবীন্দ্রনাথ কোনো নাট্যকারী নন, সেটা অন্য কথা, কিন্তু বাঙালিরাই রেগে যান। কিন্তু এমন ইংল্যান্ডের লোকেরা শেক্সপিয়ারের এইসব ভাঙাচোরা নিয়ে খুব ব্যতিব্যস্ত হন না, আমাদের হোক না একটু ভাঙাচোরাই হোক, অনেক দিন দেখলাম এটা নিয়ে। ফলে এইখান থেকে এই একটা কথা যেটা বারবার ক্রমাগত বুঝতে পেরেছি ক্লাসিক করতে গিয়ে, আমি তো অনেকগুলো ক্লাসিক করলাম, যে একজন বড় নাট্যকারের সঙ্গে কাজ করতে গেলে তাকে আসলে ডিসকভার করতে গেলে তাকে ভুলতে হবে প্রথমে, তার সম্পর্কে যে গভীর বয়ান, ইতিহাস, নানা ফুটনোটস ইতিহাস লেখা হয়েছে, তাকে একটু ভোলার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু তার সঙ্গে নতুন কোনো সংলাপ তৈরি করা যাবে না। কারণ এতটাই লেখা হয়েছে তাদের নিয়ে, যেমন আমি চলচ্চিত্র যখন করেছি, হাটবাটও করেছি, আর পুতুলনাথের ইতিকথাও করলাম। আজকে মানিকবাবুকে ওই গোটা উপন্যাসের প্রেক্ষিত সত্যি চলচ্চিত্রের একটা ধারার মধ্যে ধরা সম্ভব নয়, এত বড় বিশাল প্রেক্ষাপট। ফলে আমাকে অনেক চরিত্র বাদ দিতে হয়েছে। ফলে আমার যে আমি মানিকবাবুকে ডিসকভার করছি আবার নতুন করে, তার সঙ্গে নতুন সংলাপ তৈরি করছি। তেমনি রবীন্দ্রনাথ করতে গিয়ে একরকমভাবে ডিসকভার করছি, ব্রেক্ট করতে গিয়ে একরকমভাবে ডিসকভার করছি। কারণ ব্রেক্টকে আবার শুধু এলিয়েনেশনের তত্ত্ব উনি কী লিখে গেছেন, তাকে নিয়ে জন ভিলেট কী লিখেছেন, তাকে নিয়ে ও কী লিখেছেন, এইভাবে ভাবলে আজকের মানুষের সঙ্গে কোনো সংলাপ তৈরি করা যাবে না।
তাহলে একটা থিওরিটিক্যাল এক্সারসাইজ হয়ে যাবে। জ্যান্ত যে ব্রেক্স, যে মানুষ আজদাকের মতো চরিত্র লিখতে পারেন, যে মানুষ সুইতা বা সেন্তের মতো ভালো মানুষের পালায় বা গুডম্যান অফ সেজুয়ানের ওই মহিলার কথা লিখতে পারেন, ওরম চরিত্র তৈরি করতে পারেন, মাদার কারেজের মতো চরিত্র তৈরি করতে পারেন, তাকে শুধু তত্ত্বায়নে বেঁধে রাখলে তার কোনো কাজই হবে না। ফলে আজকের এই ভাঙচুরটা ক্রমাগত দরকার, যে শেক্সপিয়ারকে ডিসকভার করা। ঠিক সেইভাবে আমরা যদি দেখি, লিয়ারে যদি আসি, যেমন হ্যামলেট নিয়ে আরেকটা কথা বারবার বলতে আমার বারবার মনে করে, ইচ্ছে করে। একটা হচ্ছে হ্যামলেট শুধু আমরা ইউরোপিয়ান ইতিহাসটা দেখি। হ্যামলেট কি শুধু ইউরোপে হয়েছে? না, হ্যামলেটটা গভীর ইতিহাস রয়েছে আরব কান্ট্রিজগুলোতে। এই যুদ্ধ বিধ্বস্ত যে পৃথিবী, আজকে আমরা ক্রমশ সিরিয়া থেকে আরম্ভ করে ডামাস্কাস, ওদিক থেকে পুরো এই যে, এবং কি আমি বলছি মানে এই সমস্ত এই অঞ্চলটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্যালেস্টাইন পর্যন্ত, এখানে একটা বড় গল্প আছে হ্যামলেটের। হ্যামলেট সেখানে একটা বড় চরিত্র, কারণ হ্যামলেটের কাছে ওইখানে হ্যামলেট ইজ এ হিরো ওদের কাছে। কারণ হ্যামলেট এমন একটা মানুষ হিসেবে আসছেন যে মানুষ হচ্ছে সমস্ত প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। হয়তো ইউরোপীয়রা হ্যামলেটকে এইভাবে পড়েন না, ইউরোপিয়ানদের হ্যামলেটের রিডিং একদম অন্যরকম। ঠিক সেভাবে যদি আমরা দেখি যে যখন কোজিনস্তেভ ছবি করছেন হ্যামলেট নিয়ে, যাতে বিখ্যাত স্মোকতনস্কি অভিনয় করেছিলেন, সে বিখ্যাত ছবি, এই কোজিনস্তেভ লিয়ারও করেছেন, বরিস পাস্তারনাকের অনুবাদ, দুটোই রাশিয়ান অনুবাদ। ওখানে যখন দেখি ইউরোপিয়ান হ্যামলেট আর এই আরব হ্যামলেটের মধ্যে তফাৎ আছে, পুরো বয়ানটাই পাল্টে যাচ্ছে। ওদের কাছে হ্যামলেট একটা হিরোইক ফিগার, হ্যামলেট হচ্ছে প্রতিবাদীর একটা স্মারক, প্রতিবাদের স্বর। হ্যাঁ, কিন্তু ইউরোপিয়ানদের কাছে, এমনকি তারকভস্কি যখন হ্যামলেট নিয়ে লিখছেন, উনি একটা যন্ত্রণাদগ্ধ, দ্বিধাগ্রস্ত, দ্বিধাবিভক্ত একটি মানুষ। তার যন্ত্রণা, সে কিছুই যেন করে উঠতে পারছে না, তার সমস্ত রকম অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও সে যেন কিছুই করে উঠতে পারছে না, সে দ্বিধাগ্রস্ত। সে নিজের ভেতরে বলছে। কিন্তু আরাবিয়ানরা যখন আরব বা যুদ্ধবিধ্বস্ত দেশগুলো যারা ডেমোক্রেসির জন্য লড়ছে সারাক্ষণ, তাদের কাছে কিন্তু দ্বিধাকে উনি সরিয়ে দেবেন। হ্যামলেটের দ্বিধার জায়গাটা তার কাছে বড় নয়। হ্যামলেট যেই তার কাকার এগেনস্টে লড়তে চাইছে, এই লড়াটাই হচ্ছে শেষ, এবং লড়তে গিয়ে তার মৃত্যু করছে। এই বয়ানটাই তাদের কাছে প্রধান হয়ে দাঁড়াচ্ছে। যেমন ওরা ঠিক হ্যামলেটের নাম দিয়েও সবসময় করছে না, ওফিলিয়া উইল স্লিপ নো মোর, ওফিলিয়া ইজ নট ডেড, এরম নাম দিচ্ছেন, বা হ্যামলেট ওয়েকস আপ ভেরি লেট। হ্যাঁ, এরমও নাটক করছেন, হ্যামলেট এবং ম্যাকবেথকে মিশিয়ে দিচ্ছেন, একই চরিত্রে একই নাটকের মধ্যে হ্যামলেট এবং ম্যাকবেথ ঝগড়া করছে। ফলে এরম নানা রকম বয়ান তৈরি করছে, কাইন্ড অফ ইন্টারপোলেটিং টেক্সটস। তো এইগুলোই তো আধুনিক শেক্সপিয়ার। হ্যাঁ, অন্য ভাষায় শেক্সপিয়ার হচ্ছে, চাইনিজ ভাষায় হচ্ছে, কোরিয়ান ভাষায় হচ্ছে, আফ্রিকান বিভিন্ন ভাষায় হচ্ছে, বাংলা ভাষায় তো হচ্ছেই, কম হয়েছে কিন্তু হচ্ছে। আবার যখন পল স্কোফিল্ডের পিটার ব্রুকের লিয়ার দেখছি, তার আবার অন্যরকম বয়ান। হ্যাঁ, এবং পিটার লিয়ার নিয়ে একটা খুব ভীষণ ভালো অভিজ্ঞতা আছে। পিটার ব্রুকের কথাই বারবার বলছি। উনি বলছে, আমরা তখন রুমানিয়াতে করতে গেছেন পিটার লিয়ার পল স্কোফিল্ডকে নিয়ে, তখন ওই ভয়ঙ্কর একটা অবস্থা চলছে, এবং না ওয়ারশতে বলছে যে মানুষ লিয়ার দেখছেন যেন একদম, বলছে জুড়ে গেছেন নাটকটার সঙ্গে, মিশে গেছে লিয়ারের রিয়ালিটি সঙ্গে তাদের বর্তমান অবস্থা, সামাজিক অবস্থাটা জুড়ে গেছে, মানে একদম মানুষ বাকরুদ্ধ হয়ে লিয়ার দেখছেন। বলছে ঠিক তার পরের সপ্তাহতেই আমরা আমেরিকায় এসেছি, নিউ ইয়র্কে অভিনয় কিং লিয়ারের। বলছে প্রথমটাই হচ্ছে একদম একটা ফ্যাশন শো হয়ে গেছে, যে সবাই দেখতে এসছেন, যতক্ষণ সুন্দর জামা কাপড় পরে আসা যায় ব্রডওয়েতে, পিটার ব্রুকের কিং লিয়ার দেখতে যাচ্ছি, একটা স্ট্যাটাস সিম্বল। তার সঙ্গে বলছে কোনো যোগাযোগ তৈরি হলো না এই দর্শকের সঙ্গে আমার নাটকের, কমপ্লিটলি লিয়ার চলে গেল। এটা লিয়ার, কারণ মানুষজন ওই লিয়ার দেখতে আসেননি, তারা পিটার ব্রুকের লিয়ার দেখতে এসছেন। কিন্তু ওইখানকার বলছে এই যে মানুষের সঙ্গে মানুষ সংযোগ পাল্টে যাচ্ছে নানা সময়ের, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় শেক্সপিয়ার এর ফর্ম যদি দেখি আমরা,
অনেক দস্তয়েভস্কিয়ান এই অর্থে বলছি, একটু লুজ ফর্মের, লুজ মানে ফর্ম অত টাইট নয়। যে রাসিনের থিয়েটার কেউ পড়েন, নাসিনের নাটক একটা টাইট ফর্ম আছে, মানে ফর্ম আর কন্টেন্টের একটা ভয়ঙ্কর একদম। তো শেক্সপিয়ার বোধ হয় অনেক দস্তয়েভস্কিয়ান স্টাইলে, এবং আমার মনে হয় এও অনেকটা তাই, আমাদের চার্লস ডিকেন্সও তাই অনেকটাই বলবো, যে তাদের কিন্তু রক্তে মাংসের জায়গাটাই সবচেয়ে প্রধান। তারা স্ট্রাকচারে কতটা এগিয়ে গেল, নাটকের বয়ান সবসময়, কিন্তু নাটক যেটা বলছি যে এই স্ট্রাকচারাল লুজ ফর্মটা কথাটা একটু বোঝাতে একটু অসুবিধা হবে, কারণ যদি বলি যে যে অনেকটা জুড়ে আছে, অনেক অনেক ল্যাঙ্গুয়েজের ইলাস্ট্রেশন আছে, অনেক জায়গা আছে, হ্যাঁ, যেখানে নাটকীয়তাটা এত ফল্গু ধারার মতো তলায় রয়েছে যে কোনো অসুবিধা হচ্ছে না কখনো। কিন্তু ওইটুকু না থাকলে রক্ত, মানে আমি বলছি সেই জায়গা থেকে যে ফ্লো অফ প্যাশনটা অনেক ইম্পর্ট্যান্ট, রাদার দ্যান দ্য স্ট্রাকচারালি একটা টাইট নিট নাটক। এই জায়গাটা বলছি যে ফ্লো অফ প্যাশনটা অনেক ইম্পর্ট্যান্ট, যে স্ট্রাকচারালি যে খুব টাইট নিট একটা ভয়ঙ্কর সুতো দিয়ে বাঁধা, সেই কারণেই আমার মনে হয় এতটা সম্পাদনা করা যায়, ওলট পালট করা যায় মেটেরিয়ালটা নিয়ে, কারণ অনেকটা খোলা জায়গা আছে। এই সেই জায়গাটা একটা নাট্যকারই দিয়ে দিয়েছেন, যে আমাকে নিয়ে একটু নাড়োচাড়ো, একটু ঘাঁটাঘাঁটি করা যেতে পারে স্ট্রাকচারটাকে নিয়ে। একটা খুব মানে একদম ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের মতো আমি বলবো, তো খুব মানে একরকমের এরম যদি আমি একটা অ্যানালজি তৈরি করি, যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক যে ভীষণভাবে স্ট্রাকচারালাইজড, আর তার সঙ্গে ভারতীয় সঙ্গীতের যে তার স্ট্রাকচার আছে, কিন্তু অনেক খোলা মুখ আছে, অনেক ইম্প্রোভাইজেশনের জায়গা আছে। সেই ইম্প্রোভাইজেশনটা শেক্সপিয়ারকে নিয়ে করা যায় বলে আমার মনে হয়, যেটা দস্তয়েভস্কি উপন্যাসের জগৎটাও তাই বলে আমার তাই মনে হয়। এই করতে করতে আমি যখন এসে একটা সময় সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে 2010 সালে বললেন, জানো আমাকে ওরা লিয়ারটা করতে বলছে, আমি তো যে বয়সে 100 করার কথা ছিল সেই বয়সে 100টা করে উঠতে পারলাম না, এখন লিয়ারে করার বয়স হয়েছে, কিন্তু আমি না নির্দেশনা দিতে পারবো না, তুমি যদি রাজি হও তাহলে আমি ওদেরকে হ্যাঁ বলবো, যে তুমি যদি নির্দেশনা, যে এর থেকে ভালো প্রস্তাবের কী হতে পারে, আপনি লিয়ার করবেন আমি নির্দেশ করবো। যাই হোক, সেই কাজ শুরু হলো। প্রথমেই যেখান থেকে শুরু হলো টেক্সট নিয়ে কাজ করা, যে অনুবাদ আমাদের হাতে ছিল, সেই অনুবাদটা সৌমিত্রদা, আমি এবং দেবাশিস মজুমদার বসে ক্রমাগত, এবং সৌমিত্রদা লিয়ারের নিজের সংলাপগুলো প্রায় নিজেই অনেকটা করে দিয়েছিলেন, পুরোটাই অসম্ভব বাংলায় দক্ষতা ছিল, এবং বাকি সংলাপগুলো ওই সুনীল চট্টোপাধ্যায় নামে একজন পণ্ডিতের অনুবাদ, কিন্তু ওই অভিনেতার সংলাপ হিসেবে গড়ে তোলা, সেইটা আমাদের করে নিতে হয়েছিল, এবং দীর্ঘদিন ধরে অভিনেতাদের সঙ্গে বসে 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 সামান্য অন্যয় পাল্টে, এটা পাল্টে, ওই শব্দের বদলে ওই শব্দ ব্যবহার করে এরকম করতে করতে একটা জায়গায় পৌঁছানো গেল, যেখানে, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায় কী করে আস্তে আস্তে লিয়ার হয়ে উঠছেন ক্রমাগত, এবং উনার এখনও যে খাতাটা পাওয়া যায়, যে উনি নানা রকম কবিতা লিখছেন, নানা রকম ছবি আঁকছেন লিয়ার নিয়ে তার মতো করে, কিন্তু কখনোই নিজের কোনো মনোভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি আমার ওপর। গোটা যে ক্রিয়েটিভ প্রসেসটা ছিল, যে এরমভাবে হয় যে, উপরন্তু যখন আমি নোটস দিতাম তরুণ প্রজন্মের, বাকিরা সবাই প্রায় তরুণ প্রজন্মের ছিল বেশিরভাগই, তা আমি সত্যি ওনাকে বললাম যে আপনারগুলোকে আলাদা দেবো গ্রিন রুমে, হ্যাঁ অত, না কেন, ওদের সামনেই দাও না, ওরা আপনার বললো না কোনো অসুবিধা নেই, আমি সবার সঙ্গে বসেই নোটস শুনবো তোমার। ফলত এই জায়গাটা উনি প্রথম দিনই তৈরি করে দিলেন প্রায় আমাকে, এবং যেভাবে মিশে গেলেন, এবং আস্তে আস্তে যেভাবে লিয়ার তৈরি হলো, ফলে লিয়ার যেভাবে আমি তৈরি করেছিলাম তার কিছুটা অংশ আপনারা আজকে দেখবেন। হ্যাঁ, তখন কিন্তু সারা পৃথিবীতে লিয়ারের অনেক নতুন বয়ান তৈরি হয়েছে, অনেক পোস্ট মডার্ন লিয়ার হয়েছে, লিয়ার অনেক রকমভাবে হয়েছে। কোজিনস্টেভের লিয়ার তো হয়েছে, পিটার ব্রুক যখন হ্যামলেট করেছে না তারও আগে। আমি যখন লিয়ার করছি তখন আমার দর্শক কারা, আমাকে ভাবতে হচ্ছে আমার দর্শক কারা, তারা কতটা লিয়ারের গল্প জানেন, কারা কতটা লিয়ার সম্পর্কে জানেন। হ্যাঁ, কারণ একটাকে ঐতিহ্যগতভাবে সামাজিক গড়নের মধ্যে দিয়ে, বিবর্তনের মধ্যে কত গল্প আমাদের মধ্যে প্রতীত থাকে। আর যদি আমাকে অভিমন্যুর গল্প নিয়ে করতে হয়, তা নিশ্চয়ই একরকম করতে হবে, তার একরকম
জানে মানুষের স্মৃতিতে, তাদের বেড়ে ওঠার সামাজিক স্মৃতিতেই কতগুলো গল্প আছে, তখন তাকে নিয়ে অনেকগুলো নরণচরণ করা যেতে পারে, কারণ সেটা তাদের জানা, এবং সেই জানার উপর যে কি ইলাবোরেশনস হচ্ছে সেগুলো তারা বুঝতে পারছেন। ঠিক যেভাবে হয়তো মারির সংবাদ নাটকে যখন অরুণ মুখোপাধ্যায় ইলাবোরেশন করছেন মারির চরিত্রটা নিয়ে, কারণ রামায়ণের ওই গল্প তাদের জানা, ফলে মারিচ যে না বলেছিল সেটা জানা ছিল না প্রথমে, পরে জানা যায়। কিন্তু সেই ইলাবোরেশনটা ঘটছিল কারণ আমাদের সামাজিক বেড়ে ওঠার মধ্যেই গল্পগুলো রয়েছে, আমরা এই গল্পগুলো চিনি। কিন্তু যেটা ঘটেছে যে এর সময় আমি লিয়ারটা মঞ্চ অনেক একদম ধরেই নিয়েছিলাম যে লিয়ার সম্পর্কে, যে সাধারণ বাংলা নাটক দেখতে যারা আসবেন তাদের লিয়ারের গল্পটা অত গভীরভাবে জানা নেই। 3টে মেয়ে আছে এবং এই তার, কিন্তু তার যে সাবপ্লট, তার যে গ্লস্টারের যে গল্প, সমস্তটা মিলিয়ে ফলে আমিও অনেকটা ক্লাসিক্যাল ভঙ্গিতেই লিয়ারটা করেছিলাম, খুব একটা বেশি চূড়ন করতে চাইনি, ভাঙাচোরা করতে চাইনি এটা নিয়ে। সেই কারণেই বলতে পারি, কিন্তু যদি কেউ দেখেন পাশাপাশি লিয়ার নিয়ে, তখন কিন্তু অনেক বৈপ্লবিক কাজ তারা পৃথিবী জুড়ে হয়ে গেছে নানা রকম। এমনকি আমাদের গোদারও একটা ছবি বানিয়ে ফেলেছেন লিয়ারকে নিয়ে। সেই ছবি লিয়ার নাটকের সঙ্গে কী সম্পর্ক সে বুঝতে খুব সমস্যা হয়, কিন্তু একটা ইউরোপিয়ান বয়ান থেকে যখন ওই লিয়ার দেখা হয় তখন একরকম হয়। ফলত সেইখান থেকে, এবং আমার শেষ যেটা দেখা সেটা হচ্ছে যে এই একদম 2022 সালে রবার্ট ইকে বলে একজন, এই সময়কার বলা হচ্ছে উনি ইংল্যান্ডের থিয়েটারের ভবিষ্যৎ, তার একটা হ্যামলেট দেখলাম, তার একটা গ্রিক ট্র্যাজেডিও দেখলাম আরও পরে। কিন্তু তার হ্যামলেটটা আবার অদ্ভুত, এবং আমরা সাধারণত বলা হয় যে হ্যামলেট করার যখন বয়স হয় তখন হ্যামলেট যে বয়স, সেই বয়স আর থাকে না, ফলে সব হ্যামলেটরাই বেশি বয়স্ক হ্যামলেটের যাওয়া উচিত তার থেকে। কিন্তু সেই যখন ইনফ্যাক্ট স্মোক্তনস্কি যখন করেন তখন তার বয়স অনেকটাই বেশি। তো এইখানে সত্যি অ্যালেক্স লথার বলে যে অভিনেতা করলেন, তার বয়স 27। হ্যাঁ, এই প্রথম একজন যে নাম হওয়া উচিত সেই বয়সেরই হ্যামলেট। এবং অদ্ভুত ব্যাপার যে উনি আবার একটা কন্টেম্পোরারি জায়গাতে আনছেন হ্যামলেটকে, এই যে গোস্ট বাবার যে অশরীরী, সে সার্ভিলেন্স ক্যামেরাতে আসছে, সিকিউরিটি ক্যামেরাতে আসছে প্রাথমিকভাবে। এবং পুরো এলসিনোর ক্যাসেলটাই সিকিউরিটি ক্যামেরা দিয়ে ঘেরা, ফলে তো একটা বড় পোর্শন দেখা যাচ্ছে সিকিউরিটি ক্যামেরার মধ্যে দিয়েই আমরা দেখছি। ঠিক যেভাবে কোদিনস্তেভ হয়তো কোল্ড ওয়ারের প্রেক্ষিতে হ্যামলেটকে বেঁধে ফেলেছিলেন একটা ক্যাসেলের মধ্যে, ঠিক সেখানে এখানে কিন্তু সিকিউরিটি ক্যামেরা হ্যামলেটকে বেঁধে রেখেছে। হ্যাঁ, তার পুরো নরণচরণ নজর রাখা হচ্ছে, আন্ডার সার্ভিলেন্স সেই জায়গাটা, সেইখান থেকে। এবং উনি অদ্ভুতভাবে ডিলেনের সমস্ত গান ব্যবহার করেছিলেন, বব ডিলেনের গান হ্যামলেটের শরীরে ঢুকিয়ে দিচ্ছেন। তো এই ধরনের এক্সপেরিমেন্ট ক্রমাগত শেক্সপিয়ার নিয়ে হচ্ছে এবং হয়ে চলেছে। এবং আমি বলতে পারছি যে সময়টা আজ আমরা এসে দাঁড়িয়েছি পৃথিবীতে, যে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নানাভাবে, যুদ্ধ তো রয়েছেই, যুদ্ধ দাঙ্গা, এবং সবাই জানেন যে কী ঘটছে সারা পৃথিবী জুড়ে, কারা কারা ক্ষমতায় আসছেন, তারা কী কী করছেন ক্ষমতায় এসে। সেখানে আজকে শেক্সপিয়ারের আবার নতুন করে পাঠ বড় জরুরি হয়ে পড়েছে, আবার নতুন বয়ানে ধরার একটা চেষ্টা প্রয়োজন। একটা সর্বাঙ্গীনভাবে বুঝতে পারছি যে এই শেক্সপিয়ার হচ্ছে সত্যিই একটা বড় উত্তর এই সময়টার বিরুদ্ধে। সে হেনরি দ্য ফিফথ করুন, ম্যাকবেথ করুন, বা মানে যে অনেক অজানা নাটকও আছে যেগুলো আমরা খুব বেশি প্রযোজনা করি না, কিন্তু সেগুলো আবার মনে হয় নতুন করে করা উচিত। হ্যাঁ, বাংলায় অনুবাদের একটা সমস্যা রয়েছে, এবং আরেকটা বড় সমস্যা তৈরি হয়েছে অভিনেতা অভিনেত্রী, তাদের কণ্ঠ এবং বলা। তারা কাব্য থেকে এত দূরে চলে গেছে যে আজকে রবীন্দ্রনাথ করতে গেলেও একটা সমস্যা, কারণ এই অভিনেতা অভিনেত্রীরা মূলত এখন পেশাগতভাবে শুধু নাটক করে এত বাঁচতে পারছেন না, তাদেরও দোষ দিয়ে লাভ নেই, তাদের নানা রকম অন্য মাধ্যমে কাজ করতে হচ্ছে। এবং সেই মাধ্যমের যে প্রয়োজনীয়তা, সেখানে এক ধরনের বিশেষ ধরনের কথন বলার ধরন, সেটা সিনেম্যাটিক হতে পারে, সেটা এক ধরনের হতে পারে। ফলত এই যে শেক্সপিয়ারের ভাষার যে উচ্ছ্বাস, যে উদ্দামতা, সেই উদ্দামতা তাদের শরীরে মননে ঢোকাতে গেলে আবার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ডেফিনেটলি যেতে হবে আমাদের। সেই ট্রেনিং করার অবকাশ আমরা কত পাবো আমরা জানি না,
অনুশীলন করার অবকাশ। কিন্তু আমার আবার মনে হচ্ছে যে আমরা শেক্সপিয়ারের নাটক এবং হয়তো গ্রিক ট্র্যাজেডিসগুলো আরেকবার আবার নতুন করে ভেবে দেখা উচিত বলে আমাদের